শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। রাজধানীর বনানীতে চলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ক্যাশলেস ইকোনমি বিষয়ক সেমিনার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। টাকার বিতরণ করা, দেশে প্রায় 12,000 ব্যাংক ব্রাঞ্চ আছে, প্রতিটি ব্রাঞ্চেই তো ক্যাশ ভল্ট আছে, সেখানে পৌঁছে দিতে হবে। ব্রাঞ্চগুলোকে সেগুলো সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। বাংলাদেশ ব্যাংকের যত ব্রাঞ্চ অফিস আছে সেখানে ক্যাশ ডিপার্টমেন্ট আছে, যেখানে বিপুল পরিমাণ লোক কাজ করে থাকে। এই সবগুলো যদি আমি আর্থিক মূল্যায়ন করি তবে 20,000 কোটি টাকার মতোই দাঁড়ায়। কিন্তু আজকে যতজন কথা বলেছেন তারা প্রত্যেকেই কিন্তু বিষয়গুলোকে শুধু ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে মতামত দিয়েছেন। কিন্তু যে স্টাডিটা হতে যাচ্ছে, আমি আশা করব এই স্টাডিতে সোশ্যাল ইম্প্যাক্টটা কি সেটা চলে আসবে। ক্যাশলেস করতে চাচ্ছি শুধু কি আমাদের পেমেন্ট সিস্টেমটাকে আরো ফাস্টার করার জন্য বা স্মার্ট ইকোনমি করার জন্য, তা না। এই ক্যাশলেসের কিছু সোশ্যাল ইম্প্যাক্টও আছে। প্রথম ভদ্র যিনি বলেছিলেন যে আমি একজন অবস্থাপন্ন না হলেও একটা ভালো বেতনের চাকরিজীবী, আমি রাস্তায় বের হয়েছি, আমার পকেটের ওয়ালেটের মধ্যে কোনো ক্যাশ টাকা নেই। এটা ভাবতেই আমার কাছে অস্বস্তিকর মনে হয়। ক্যাশ আমার কাছে কেন ক্যাশ থাকবে না? আমি তো অসচ্ছল কোনো ব্যক্তি না। অতএব এই যে মাইন্ডসেট আপ, এই মাইন্ডসেট আপ থেকে বের হয়ে আসা, দ্যাট ইজ এটা ক্যাশলেস সোসাইটি গড়াটা হচ্ছে একটা সোশ্যাল মুভমেন্ট এখন। হ্যাঁ, এটা নর্মাল কোনো প্রসেস না। অতএব আমাদের মাইন্ডসেট আপে পরিবর্তন আনতে হবে যে আমি ক্যাশ ছাড়াই আমার দৈনন্দিন যত প্রয়োজনে যত ক্যাশ ট্রানজেকশন দরকার সবই আমি করতে পারবো। তবে এটা তো নির্ভর করবে টোটাল সোসাইটিকেই অনবোর্ড করা এই ক্যাশ ট্রানজেকশনের সাথে, ক্যাশলেস ট্রানজেকশনের সাথে। এখন দেখেন, আমরা তো 2010 সালে প্রথম ডিজিটাল পেমেন্টের জার্নি শুরু করি। পর্যায়ক্রমে আমরা প্রথমে ব্যাচ চালু করি, তারপর এনপিএসবি, আরটিজিএস, এমএফএস চালু হয় 2011-তে। এই যে যতগুলি প্ল্যাটফর্ম তৈরি হয় তার যদি আপনার স্ট্যাটিস্টিক্স গুলি দেখেন তখন দেখবেন যে এগুলো অবশ্যই জনপ্রিয়তা পেয়েছে জনগণের কাছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। এমএফএস কনসেপ্ট আমাদের তো দৈনন্দিন জীবন ব্যবস্থাকেই পাল্টে দিয়েছে। আগে আমরা ছোটবেলা যখন বিদ্যুৎ বিল দিতে যেতাম বা পানির বিল, গ্যাস বিল, 9টার সময় ব্যাংক খুলবে, আমরা 8টা 8:30টার সময় যেয়ে ওখানে দাঁড়ায় থাকতাম। হ্যাঁ, এবং যিনি ক্যাশ কালেক্ট করতেন উনি যদি এক কাপ চা খাওয়ার জন্য একটা চুমুক দিতেন, আমরা উত্তেজিত হয়ে যেতাম, আমাদের হাতে তো সময় আছে নাকি। কিন্তু আজকে দেখেন, আপনি ঘুমোতে যাওয়ার সময় যখন মনে পড়ে যে এই পেমেন্টটা তো আমার দেওয়া হয়নি, আমি বিছনায় শুয়ে শুয়ে পেমেন্টটা দিতে পারছি। এখন এই কমফোর্টটা যারা দিল আমাদের জন্য, এনশিওর করলো, তারা তো একটা ইনভেস্টমেন্ট করেছে। এবং এই ইনভেস্টমেন্টের এটা তো কোনো দাতা সংস্থা তারা না, তা দাতব্য কোনো কাজ না। এই পেমেন্টের প্রতিদান তো তাদেরকে আমার দিতে হবে, আদারওয়াইজ তারা তো সার্ভাইভ করতে পারবে না, তার মার্কেট কুইট করবে। এবং চিন্তা করে দেখেন, আজকে যদি আমি এমডিআর বা ক্যাশ আউট ফি এগুলোর কথা বলে নিজেদেরকে যদি ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলি থেকে বিচ্ছিন্ন করে ফেলি, আমি তো মনে হয় যে আবার আদিম যুগে ফিরে যাব। আমার পক্ষে তো আর এই স্মার্ট সোসাইটিতে বসবাস করা সম্ভব হবে না। অতএব আরেকটি কথা, আমরা প্রায়শই বলি যে আমরা পেমেন্ট যে ফি এই করার ক্ষেত্রে জনগণ স্বাচ্ছন্দ্য বোধ করে না। আজ থেকে 20-22 বছর আগে যখন গ্রামীণ ফোন চালু হয় তখন মিনিটে 6 টাকা 90 পয়সা লাগতো। আজকে কত লাগে? ওই সময় আমাদের ইনকাম লেভেল কত ছিল? এখন সেই 6 টাকা 90 পয়সা ধরেও আমি যাকে ফোন করতাম, আমার প্রয়োজনীয় কথা শেষ করার পরে আমি আরো বাড়তি 2-3 মিনিট কথা বলতাম। এবং যাদের হাতে মোবাইল ছিল না তাদের মধ্যে তারা একটা হীনমন্যতায় ভুগত যে আমার তো এখনো মোবাইল হলো না। তার মানে সবসময় পেমেন্টটাই মূল বিষয় না। ফির কারণে যে আমি এই স্মার্ট পেমেন্ট সিস্টেমের সাথে নিজেকে বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে রাজি না, এটা বোধহয় সর্বত সত্য না। আরেকটি কথা, যে ক্যাশ আউট ফি যেটা 15 থেকে 18 টাকার কথা বলা হয়, এই সকল প্রতিষ্ঠানের তো আরো অনেক ফিচার আছে, ক্যাশিং আছে, সেন্ড মানি আছে, পে বিল আছে, ওগুলিতে কিরকম রেট হয়। আমি সবগুলি ফিচারকে আমি ওয়েটেড অ্যাভারেজ করি,
তবে তো সেটা 15 থেকে 18 টাকা দাঁড়াবে না। আর গভর্নর স্যার প্রায়ই একটি কথা বলে যে আই উইল মেক ক্যাশ কস্টলি। এটা দর্শক, আমরা রাজধানীর বনানীতে ছিলাম পিআরআইর সেমিনারে, যেখানে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন। আগামী 2026-27 অর্থ বছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেয়া বাধ্যতামূলক করেছে এনবিআর। বুধবার অনলাইন রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে করদাতাদের যে জটিলতা রয়েছে তা নিরসনে পরিপত্র জারি করা হয়েছে। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদনের স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘ প্রত্যাশার পর ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটালাইজ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে দীর্ঘতি, কাগজ নির্ভর ও দুর্নীতিপ্রবল ম্যানুয়াল পদ্ধতির অবসান হলো। এখন থেকে ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড পাবেন 10 কার্যদিবসের মধ্যে, যেখানে আগে সময় লাগত 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। ইতিমধ্যেই পরিপত্র জারি করেছে এনবিআর। বুধবার এনবিআর ভবনে আয়োজিত ভ্যাট রিফান্ড অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে মোট রিফান্ড আটকে আছে 4,000 কোটি টাকা, যার মধ্যে ভ্যাট 1500 কোটি, আয়কর ও কাস্টম শুল্ক সহ অন্যান্য করের রিফান্ড আটকে আছে 2,500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এসব রিফান্ডও অনলাইনে ফেরত দেওয়া হবে। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, আয় পরিবর্তন করে আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। জানান, করজালের পরিসর বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রিফান্ড আবেদন দাখিল কিংবা চেক সংগ্রহের জন্য করদাতাদের এখন আর সশরীরে ভ্যাট কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে হবে না বলে জানান তিনি। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য, এটা করা লাগবে না। তার মানে হলে এতগুলো গাড়ি চলবে না, অথবা মোটরসাইকেল চলবে না, অথবা সিএনজি চলবে না। তার মানে এত হাজার হাজার লিটার তেল বাঁচবে, এত হাজার হাজার লিটার তেল বাঁচবে মানে এত লাখ লাখ ডলার বাঁচবে। কারণ আমি তো তেলটা ডলার দিয়ে ইম্পোর্ট করি, রাস্তায় যানজট কমবে, পরিবেশ দূষণ কমবে, সব দিক থেকে সুবিধা। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি, তাহলে আমি কেন অফিসে দৌড়াবো। নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনায় ই ভ্যাট সিস্টেমের সাথে অর্থ বিভাগের আইবাস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি। এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। আপনি একটু মাইকে বলেন। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের প্রধান পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম, যেগুলোর সাথে আপনাদেরকে যুক্ত করতে চাই। আমাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। প্রথম যে শিরোনামটি করেছে দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে দেশের বৈদেশিক রিজার্ভ বেড়ে 33.78 বিলিয়ন ডলার, অর্থাৎ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বেড়েছে। সবশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 33,785.02 বিলিয়ন মার্কিন ডলার বা 33.78 বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। পরের শিরোনামটি দেখতে চাই, সেখানে শিরোনাম করেছে এটিও কালের কণ্ঠের শিরোনাম, নতুন বছরের প্রথম 6 দিনের রেমিটেন্স এসেছে 77 কোটি ডলার, যেখানে তারা বলেছে যে নতুন বছরের প্রথম মাসের 6 দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম 6 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 77 কোটি মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে 12 কোটি 83 লাখ ডলার। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম করেছে। তারা বলছে যে পুরনো আলুর দাপটে নতুন আলুর দরপতন, লোকসান পিছু ছাড়ছে না কৃষকদের। যেখানে তারা বলা হয়েছে যে রাজধানীতে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকা থেকে 30 টাকায়, কৃষক পর্যায়ে এই আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়, যা উৎপাদন খরচের চেয়েও কম। নতুন মৌসুম শুরু হলেও বাজারে এখনও পুরনো আলুর উল্লেখযোগ্য সরবরাহ রয়েছে, ফলে এবছর নতুন আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। পরেরটি দেখতে চাই, এটি করেছে দৈনিক সমকাল। তারা বলছে যে রাষ্ট্র মালিকানার 5 প্রতিষ্ঠানের সম্মতি, বহুজাতিক কোম্পানির সিদ্ধান্ত নেবে তাদের পরিচালনা পর্ষদ, যেখানে তারা বলেছে যে লাভজনক রাষ্ট্র মালিকানাধীন
ও সরকারের শেয়ার থাকা বহুজাতিক 10টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্তিতে সম্মতি দিয়েছে। তবে বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের পরিচালনা পর্ষদের সভা প্রয়োজন। আমরা সবশেষ কার্ডটি দেখতে চাই, যেটি করেছে খোলা কাগজ। তারা বলছে যে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের রপ্তানি প্রণোদনার হার নির্ধারণ 2025-26 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 30 জুন বিভিন্ন খাতে বিদ্যমান রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সই করা সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন খাতে বিদ্যমান রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা যে হারে 2025 থেকে 25 সালের 1 জুলাই থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে, সেসব খাতে একই হারে 1 জানুয়ারি 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত রপ্তানির প্রণোদনা বা নগদ সহায়তা প্রযোজ্য হবে। দর্শক, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম। এর সাথে সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমরা আবার একটু যেতে চাই রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে ক্যাশলেস বিষয়ক একটি সেমিনার চলছে, সেখানে যুক্ত হতে চাই। ট্যাক্স বেড়ে যেত না, এরিয়াটা বেড়ে যেত, পরিমাণ বেড়ে যেত, কিন্তু তার কিন্তু বার্গেনিং করার মতো সক্ষমতা সৃষ্টি হতো। আমরা যখন এনবিআর কে বলতে পারবো যে যখন সকল ধরনের ট্রানজেকশন অ্যাকাউন্ট ফর হয়েছে, আপনি ট্যাক্সের এরিয়া না বাড়িয়েও ট্যাক্স আহরণ আগের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে, অতএব স্ল্যাবগুলো আবার কনসিডার করেন। বছরে 3.5 লক্ষ টাকা মানে মাসে 30,000 টাকার কম ইনকাম নিয়ে গ্রামেও তো সার্ভাইভ করা সম্ভব না, তাদের উপরও তো আমি ট্যাক্স আরোপ করছি। হ্যাঁ, অতএব বুঝতে হবে, আপনি ওই স্ল্যাবগুলো চেঞ্জ করে ফেলেন, আপনার এরিয়া এমনি বেড়ে যাবে। আমরা জমি রেজিস্ট্রেশন করতে যাই, আমি জানি জমিটার কাটা হবে 2 থেকে 3 কোটি টাকা, কিন্তু আমি তো সরকারি এতে দেখা যায় নাল জমি আছে, ওই এরিয়াটাতে আমি 50 লাখ টাকায় কাটা দেখানোর সুযোগ পাচ্ছি। আপনি যেটা এর আগে প্রপোজাল আসলো, ভ্যালুটা রিয়েল দেখাবো, লাসের বলে গেল, কিন্তু ট্যাক্সের পরিমাণ পার্সেন্টেজটা কমিয়ে দেন, যাতে হলো কি যে যার কাছে আমি জমিটা বিক্রি করলাম সে পুরো টাকাটা তখন হোয়াইট মানি হিসেবে দেখানোর সুযোগ পাবে। তার মানে ইকোনমির বাইরে কোনো ব্ল্যাক মানি থাকবে না। এটা তো ইকোনমির জন্য অবশ্যই গুড সাইন। তো এগুলো তো শুধু সেন্ট্রাল ব্যাংকের একা বিষয় না, অন্যান্য যারা রেগুলেটর আছে তাদেরকে নিয়ে আসলে সমষ্টিক কাজ করতে হবে। এই মুহূর্তে মনে হচ্ছে ক্যাশলেস ইকোনমি সৃষ্টি করাটা, ওদিকে চাওয়াটা কেন্দ্রীয় ব্যাংকের মূল স্লোগান, তার সাথে আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ব্যাংক, এনবিএফআই, এমএফআই, এমএফএস আছে, তারা সদস্য। কিন্তু অন্যান্য রেগুলেটরি বডিরা যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে, এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হিসেবে আমরা দাঁড় করাতে পারবো না। আর ন্যাশনাল ইস্যু হিসেবে দাঁড় না হলে, দাঁড় করাতে না পারলে, আমরা যেভাবে ধরছি 5 থেকে 10 বছরের মধ্যে আমরা টোটালি একটা ক্যাশলেস সোসাইটি বা ইকোনমি করতে পারবো, সেটা আসলে দুষ্প্রাপ্য বা দূর হয়ে যাবে আমাদের পক্ষে। এই জন্য আর একটা কথা প্রথমে বলা হয়েছে যে আমরা অনেক সময় অনেক পলিসি করি, সেটা হয়তো স্টেক হোল্ডারদের সাথে কনসাল্ট করা হয় না। আসলে ঠিক না, বাংলাদেশ ব্যাংক অনেক এই পলিসি করে যারা স্টেক হোল্ডার তাদের মতামত নেওয়া হয়, নেওয়ার পরেই ওটাকে চূড়ান্তকরণ করে আমরা সার্কুলারকে জারি করি। আমরা তো ইমানি নিয়ে রেগুলেশন করছি, সাকত ভাই আছেন, উনি ভ্যালুয়েবল ইনপুট দিচ্ছেন ওটার উপর, অর্থাৎ আমরা করছি প্রত্যেকে, তা না হয়তো বা আপনি বলতে পারেন যে আরো ওয়াইটেন করা উচিত, আরো বেশি মানুষের স্টেক হোল্ডারদের পরিষেবাটা একটু বাড়ানো দরকার। ঠিক আছে, এটা গুড সাজেশন, আমরা নিব। তবে আজকে এই যে ওয়ার্কশপটা হচ্ছে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা স্টাডির সূচনা, লঞ্চিং প্রোগ্রাম। এই স্টাডিটা সফল হোক এবং এইটার ইনপুটটা আমাদের রেগুলেটরি বডি যারা আছে তাদের পলিসি মেকিং এ যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং এখানে যদি প্রয়োজন মনে হয়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই পিআরআই সাথে যখন যা মনে হয়, আমাদের 2জন প্রতিনিধি এই কাজের সাথে জড়িত আছেন, তারপরও পিএইচডি ডিপার্টমেন্টকে যখন বলবেন, আমরা সবসময়
আপনাদেরকে হাত বাড়িয়ে দিব এবং আশা করব আপনারাও আমাদের দিকে যখনই প্রয়োজন হবে হাত বাড়াবেন, কারণ রেগুলেটরের পক্ষে সবসময় গ্রাসরুট লেভেলে পৌঁছানো সম্ভব হয় না। তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে এসি রুমে বসেই সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সেই সিদ্ধান্তটা যাতে জনবান্ধব হয় সেই ক্ষেত্রে আপনারা যাতে ভ্যালুয়েবল ইনপুট দিতে পারে, এর জন্য পিআরআই কে আমরা এই যে এই স্টাডি শুরু হতে যাচ্ছে সেটা সফল হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Come to the end of it. Very good discussion. Ashik, one thing, I think ওই চ্যাপ্টার গুলাকে you have to revamp because দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের শুদ্ধি অভিযানে নামছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে চরম সংকটে থাকা 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণার আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। গত সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য দ্রুতই অডিটর নিয়োগ করা হবে। এ সময় আমানতকারীদের জন্য আশার কথা শুনিয়েছেন গভর্নর। তিনি জানান, অকার্যকর ঘোষিত এসব প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারীদের পাওনা রমজানের মধ্যেই ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের বিশেষ তহবিল থেকে তহবিল ব্যবহার করে সাধারণ আমানতকারীদের আসল টাকা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। দর্শক, এমন বাস্তবতা, এই বিষয়টি নিয়ে আমরা যা আলোচনা করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংক ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। জনাব তৌফিক আহমদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যাংকগুলোকে অকার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটি সঠিক উদ্যোগ, তবে এটা অনেক আগে হওয়ার দরকার ছিল, এটা বরঞ্চ দেরি করে ফেলেছে। আসলে আমাদের বক্তব্য সেরকমই যে আসলে ব্যাংক বলেন বা আর্থিক প্রতিষ্ঠান বলেন, এরা যখন লাইসেন্স পাওয়ার যখন ফুলফিল লাইসেন্স পাওয়ার যখন এলিজিবল হবে তখন লাইসেন্স দেয়া হবে তাদেরকে, কিন্তু তাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক বা সরকারের হবে না। তাদেরকে কম্পিটিশনে টিকিয়ে রাখার দায়িত্ব, তাদেরকে ফাইন্যান্সিয়ালি টিকিয়ে রাখার দায়িত্ব তাদের নিজস্ব ব্যাপার। এবং তারা যদি টিকে না থাকতে পারে, দেন বাংলাদেশ ব্যাংক মাস্ট সে দেম গুড বাই। তো সুতরাং আমি মনে করি এটা একটা সঠিক পদক্ষেপ। তবে আমি যেটা মনে করি যে এই পদক্ষেপগুলো নেওয়ার আগে প্রত্যেকটা পদক্ষেপের পিছনে কিছু হোমওয়ার্ক করে নেওয়া উচিত, যে এখানে কার কিভাবে স্বার্থগুলো আমরা রক্ষা করব, ডিপোজিটরদের স্বার্থ কিভাবে রক্ষা করবেন, শেয়ার হোল্ডারদের স্বার্থ কিভাবে রক্ষা করবেন এবং কর্মচারীদের স্বার্থ কিভাবে রক্ষা করবেন, সেগুলো আগে থেকে হোমওয়ার্ক হয়ে যাওয়া ভালো। তবে একটা জিনিস সবগুলো রিফর্ম প্রোগ্রামে আমরা দেখছি বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যাদের জন্য এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। তাদেরকে ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা এবং তাদেরকে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করাও একটা অন্যতম কাজ বলে আমি মনে করি। সুতরাং এগুলোর জন্য প্রকৃত শাস্তির ব্যবস্থা না করলে এগুলো সারা জীবন ঘটতেই থাকবে। কারণ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো তো প্রথমত আমার মতে আমাদের দেশে কোনো দরকারই ছিল না। এরা পলিটিক্যাল প্রেশার দিয়ে এগুলো না হয় করিয়েছে, কিন্তু এখন তাদেরকে টিকিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হতে হবে, এটা কেমন কথা? সুতরাং তারা যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল না হয়, দে মাস্ট কুইট। সুতরাং পদক্ষেপটি সঠিক, তবে পদক্ষেপ গ্রহণের আগে আরো কিছু আমরা হোমওয়ার্ক করে নিতে আমরা বলবো বাংলাদেশ ব্যাংকে, যাতে করে কার্যক্রমটা যখন নাকি ইমপ্লিমেন্টেড হবে তখন যাতে প্রবলেম গুলো না হয়। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি বলছেন, আরেকটি বিষয় এখানে যতটুকু জানা যায় যে এই 9টি আর্থিক প্রতিষ্ঠানের জন্য 5,000 কোটি টাকা খরচ হবে এবং এটি সরকারি তহবিল থেকে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বা সম্ভাবনা আছে, যেটি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তাহলে আপনি যেটা বলছেন যে আসলে এটা সরকার বা বাংলাদেশ ব্যাংকের
নেয়ার দরকার নেই বা উচিত না, সেক্ষেত্রে এরকম বিষয়টি তো হচ্ছে। আমি তো সবসময় এটার এইগুলোর বিরোধিতা করে আসছি, যে আসলে আপনি সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংকগুলোকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে আপনি বেল আউট করবেন। যেমন এই যে কিছুদিন আগে যেটা এই যে শরিয়া ভিত্তিক 5টা ব্যাংক যে মার্জার করলো, তার জন্য সরকার তার তহবিল থেকে 40,000 কোটি টাকা 20,000 কোটি টাকা ক্যাশে দিল, এখন বাকি 20,000 কোটি টাকা বিভিন্ন ইনস্টিটিউশনাল ডিপোজিটরদের কাছ থেকে নেবে। তো সরকারি টাকা আপনি বেসরকারি ব্যাংকগুলো বেল আউট করবেন, এটা কেমন কথা? এটা কেমন কথা, তাই না? সুতরাং এরা যদি মানে টিকে না থাকতে পারে, লেট দেম গো, লেট দেম কুইট, তাই না? তাদেরকে মরতে দেন। এদেরকে বারবার এরকম ভাবে বাঁচিয়ে রেখে তারপরে তাদেরকে আবার নিয়ে আসা, এগুলো ওরাই সব সময় আসলে মানে এই সুবিধাগুলো পেয়ে ওরা আসলে মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ওরা জানে যে যে কোনো প্রবলেমই বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট এগিয়ে আসবে, আমাদেরকে বাঁচাবে। ওদেরকে বাঁচানোর কোনো দায়িত্ব নেই। সুতরাং সরকারি তহবিল থেকে কেন দিবে? সরকারি তহবিল থেকে টাকা দেওয়ার আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। এদের ডিপোজিটরদের যদি ডিপোজিট প্রোটেকশন স্কিমের মধ্যে যদি না আসে, লেট দেম গো, তাই না? ওরা বুঝুক গিয়া, বা আপনারা পারলে বা বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট পারলে, যাদের জন্য আজকে এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। তাহলে এই সমস্ত ঘটনাগুলো ভবিষ্যতে কম ঘটবে। জি, আমরা একটু এই 9টি প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠান একটু দেখে নিতে চাই, যে আসলে এই প্রতিষ্ঠানগুলো কোন কোন প্রতিষ্ঠানগুলো, সেগুলো একটু আমরা দেখতে চাই। প্রতিষ্ঠানগুলো আমরা যতটুকু জানি যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে 9টি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে 9টি প্রতিষ্ঠান অন্যতম। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিবা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই 9টি কোম্পানি মূলত অকার্যকর হতে যাচ্ছে, এমনটাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। এটির সূত্র ধরে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই যে আপনি বলছিলেন যে এটির সাথে যারা জড়িত ছিল বা যারা এই অপরাধের সাথে জড়িত বা এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আজকে এই ধ্বংস বা হচ্ছে যে অকার্যকর হয়ে যাওয়ার জন্য দায়ী, তাদেরকে ধরা যাচ্ছে না কেন, বা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই কথাটা আপনি বলছিলেন। এটি আসলে কিভাবে সম্ভব, যদি আপনার পর্যালোচনা বা যুক্তি। আপনি দেখেন বাংলাদেশে দেখেন বড় বড় রতি মহারথীকেও ধরা হচ্ছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, তাদের অ্যাসেট ফরফিট করা হচ্ছে, আর এদেরকে কেন পারবে না? তাহলে সরকার কেন আছে? সরকারের দায়িত্ব তো এগুলোই, তাই না? একজন লুটপাট করে নিয়ে যাবে আর আমরা সবাই খালি চেয়ে চেয়ে দেখবো, তাই না? সুতরাং আমরা বরঞ্চ সরকারের হাতকে শক্তিশালী করব, সরকারকে আমরা এনকারেজ করব এগুলোকে স্টপ করানোর জন্য, এগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, এগুলোকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। ডেফিনেটলি এটা সরকারের দায়িত্ব। জনাব তৌফিক, এই ক্ষেত্রে এই যে আমানতকারীদের টাকার কথা বলা হচ্ছে যে ফেরত দেওয়া হবে, রমজানের আগেই ফেরত দেওয়া হবে, এটি কতটা বাস্তবসম্মত মনে হয়? এবং একসাথে শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেওয়া হবে না, এটি বলা হচ্ছে। দুটি বিষয় যদি একটু আপনি যুক্ত করতেন। হ্যাঁ, না সেটাই তো বাংলাদেশ ব্যাংকের প্ল্যান, তো সেটাই যে এইগুলোকে যেহেতু আমরা বন্ধ করতেছি, আমরা ডিপোজিটরদের, অন্তত সাধারণ ডিপোজিটরদের টাকা পয়সাগুলো ফেরত দিব, এবং তার জন্য ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক নিশ্চয় গভর্নমেন্ট থেকে টাকা পাবে। তো কিন্তু এমনি ডিপোজিটরের টাকা তো আপনাকে ফেরত দিতেই হবে, এবং এই ফেরত দেওয়ার জন্যই তো যারা নাকি এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা করেছে, যারা প্রতিষ্ঠা করে ব্যাংকগুলো এই ফাইন্যান্সিয়ালি ইনস্টিটিউশনস গুলোকে লুটপাট করেছে, তাদেরকে বিচারের ব্যবস্থা আনতে হবে, কিন্তু টাকা ডিপোজিটরদের টাকা তো আমাদেরকে ফেরত দিতেই হবে। এটা সরকারি কোষাগার থেকে হোক বা ওই যারা নাকি লুটপাট গুলো করেছে তাদের অ্যাসেট বিক্রি করে হোক, যেভাবেই হোক। এই ক্ষেত্রে জি, আমরা থিওরিটিক্যালি বলে থাকি দিস ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সুতরাং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক যারা নাকি ডিপোজিট গুলো নিয়েছে, দে আর লায়াবল টু রিফান্ড দ্য ডিপোজিটার্স মানি। সুতরাং এগুলো বললে হবে না যে তাদেরকে টাকা ফেরত দেওয়া যাবে না, তাদেরকে টাকা অবশ্যই ফেরত দিতে হবে। জি, এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো না,
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর লাইসেন্সিং অথরিটিও রেসপন্সিবল। এইসব প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য দ্রুতই অডিটর নিয়োগ করা হবে বলেও বলছে বাংলাদেশ ব্যাংক। এটি যদি হয় তাহলে কোনো ফলাফল আসবে কিনা? না, তাহলে ফলাফল তো এটা এখন যেরকম ওই 5টা ব্যাংক বা অন্যান্য ব্যাংক সম্বন্ধে যেরকম বেরোচ্ছে, কারণ এতদিন বলতে এরা ওদের এনপিএল হচ্ছে 10% বা 15%, পরে দেখা গেল যখন নাকি থার্ড পার্টি অডিট করা হলো তখন দেখা গেল তাদের এনপিএল 95%। এখন অডিট করলে এই ধরনের ফলাফল আসবে। আর তাছাড়া অডিটের কি মানে অডিটের অডিট না হয় করলো, কিন্তু বাংলাদেশের কে না জানে যারা নাকি ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজকর্ম করে যে পিপলস লিজিং এর অবস্থাটা কি, তারপরে ইন্টারন্যাশনাল লিজিং এর অবস্থা কি, এগুলো তো সবাই আমরা জানি। জানা সত্ত্বেও কেউ কোনোদিন যে ব্যবস্থা নেয়নি এতদিন, এটি তো আশ্চর্য লাগে আমার কাছে। এই যে শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেওয়া হবে না এটা বলা হচ্ছে, এটা যদি মানে না হয়, এখন আপনি যদি অন্যান্য সবার টাকা ফেরত দেন তাহলে শেয়ার হোল্ডারদেরটা কেন দিবেন না? শেয়ার হোল্ডাররা তো আসলে মানে একটা কোম্পানি যখন বাজারে আনলিস্টেড হয় বা স্টক এক্সচেঞ্জে আনলিস্টেড হয়, পাবলিকলি লিস্টেড হয়, তখন শেয়ার হোল্ডাররা বুঝে নেয় যে এখানে রেগুলেটররা সবকিছু দেখি তাকে লিস্ট করেছে, সুতরাং আমার তো তেমন কোনো ঝামেলা নাই, অন্তত টাকাটা তো শেয়ার হোল্ডারও ফেরত পেতে পারে। সুতরাং শেয়ার হোল্ডারদের কোনো টাকা ফেরত দেওয়া হবে না, এই ব্যাপারটা আমার কাছে খুব ইরেশনাল মনে হয়। প্রত্যেকটা স্টেক হোল্ডার তারা কম বেশি ফেরত পাবে, আর শুধুমাত্র শেয়ার হোল্ডাররা 1 পয়সা ফেরত পাবে না। তাহলে জানা নাকি ব্যাংক, এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো চালিয়েছিল, তাদের কি অবস্থা হবে? তাদের তো কেউ কিছু বলছে না। জি, তাদের বাড়িঘর সমস্ত কিছু ফরফিট করা উচিত। জি, আরেকটি বিষয়ে আপনি অবগত আছেন নিশ্চয়ই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে 5টি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, সেই ব্যাংকগুলোর ইতিমধ্যে লেনদেন শুরু হয়েছে এবং সেখানে মানুষ আমানতও রাখছে। যদিও প্রথম 2 দিনে বলা হয়েছে যে 1,7,77,00,000 টাকা উত্তোলন হয়েছে, বিপরীতে 44 কোটি টাকা মানুষ আবার আমানতও রেখেছে। এই বিষয়টিকে তারা বলছে যে এটি আসলে মানুষের মধ্যে একটা আস্থার দিক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, ওইটাই যদি হয় তাহলে তো আসলে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম ন্যাশনালাইজ করে ফেলো গভর্নমেন্ট, তাহলে মানুষের আস্থা আসবে। কিন্তু আমি এতটুকুই আমি আসলে সন্তুষ্ট হতে চাই না। আসলে এই 2-3 দিনের অবস্থা দেখে আপনারা একটা কনক্লুশনে আসা আপনাদের উচিত না বা আমাদের উচিত না, তাই না? কারণ আমরা যেটা বলছি, এখন তো এই ব্যাংকগুলো নতুন ক্যাপিটাল পেয়েছে, 20,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছে, তাই না? সরি, গভর্নমেন্ট থেকে পেয়েছে, সুতরাং তাদের তো আপাতত টাকা পয়সা ফেরত দিতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আপাতত এই কয়েকদিনে 107 কোটি টাকা, 2-3 দিনে 107 কোটি টাকা উত্তোলন হয়েছে, আর নতুন আসছে 44 কোটি টাকা। এখন এটা কি আসলে ডিপোজিট নাকি অন্য ফর্ম অফ ডিপোজিট, এগুলো তো আমরা কেউ কিছু জানি না। সুতরাং আমি আশা করি সরকারের এই পদক্ষেপ সাকসেসফুল হোক, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এখনই কনক্লুশন ড্র করার কোনো অবস্থা আসে নাই আপনার, যে আসলে আমরা সাধারণ ব্যাংকিং আমরা কি দেখি, সাধারণত ডিপোজিট আমরা বলি ল অফ লার্জ নাম্বার, তাই না? যা ডিপোজিট রাখা হয়, এই যে বাংলাদেশ ব্যাংক সিআরআর করে দিয়েছে 4%, এর অর্থটা কি? এসএলআর করেছে আপনি 13%, তাহলে এটা অর্থটা কি? আপনি টোটাল ডিপোজিটের 17% আলাদা করে রাখবেন যাতে করে ডিপোজিটরদের উইথড্রল ডিমান্ড আপনি ফুলফিল করতে পারেন, তাই না? তো থিওরিটিক্যালি তো আসলে আপনার উইথড্রল হওয়া উচিত 17% টাকা, তাই না? যা ডিপোজিট পড়বে তার, কিন্তু উইথড্রল হচ্ছে এখন কত বেশি, আর নতুন ডিপোজিট কত আসছে? আপনি বলতেছেন, আপনার কথাটা ঠিক ধরে নিলাম 44 কোটি টাকা, তাই না? 44 কোটি টাকা কি আপনার কি হচ্ছে? তাই ঠিক উল্টাটা হচ্ছে না কেন? সুতরাং এখনই এইগুলো সম্বন্ধে আপনার সঠিক কনক্লুশনে আসা ঠিক না, তাই না? আপনাকে আরো ওয়েট করতে হবে, কারণ গভর্নর মধ্যে তা বারবার বলে আসছে আমার 1 বছর সময় লাগবে, 3 বছর সময় লাগবে, 5 বছর সময় লাগবে। সুতরাং ওইগুলো আপনি দেখেন সময়ের বিবর্তনে কি অবস্থা দাঁড়ায়, এগুলো আপনি দেখে তারপরে কনক্লুশনে আসা উচিত। জনাব তৌফিক, ইতিমধ্যে তো ইসলামী ব্যাংক এবং ইউসুবি ব্যাংক তো ঘুরে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে সম্মিলিত ব্যাংক ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না? ঘুরে দাঁড়ানোর অর্থটা কি? আপনি কি খালি মানে আপনার ঘুরে দাঁড়ানোর অর্থটা কি? ঘুরে দাঁড়িয়েছে, সবাই বলে ঘুরে দাঁড়িয়েছে, আমি বলি ভাই ক্রাইটেরিয়াটা কি? তাদের কি ক্যাপিটাল শর্টফল কমে গেছে, প্রভিশনিং শর্টফল কমে গেছে, তাই না?
তো মানে তারা এখন শুধুমাত্র সিআরআর এসএলআর ফুলফিল করতে পারছে, এটার অর্থ কি ঘুরে দাঁড়িয়েছে, তাই না? জি। সবসময় বলা হয় যে এগুলো গভর্নমেন্ট নিয়ে নিলে আপনার জনগণের আস্থা আসবে। আর জনগণের আস্থা ব্যাংকের উপরে নির্ভর করে ক্যাপিটালের উপরে, ওনারশিপের উপরে না। তো এগুলো তো বললেই হবে না। সুতরাং এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করার দরকার, সিদ্ধান্ত আসতে গেলে আরো সময় দিতে হবে, তাই না? বাট আমরা সবাই আশা করি এগুলো ভালো অবস্থায় ফিরে আসুক, কিন্তু যথেষ্ট সন্দেহ আছে ভালো অবস্থায় ফিরে আসবে কিনা। না, তাদের মানে প্রত্যাশা যে 1-2 বছরের মধ্যে একটি লাভজনক পর্যায়ে চলে যাবে, এমন প্রত্যাশা কিন্তু করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং একই সাথে ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু এই দাবি করছেন। আচ্ছা, বুঝলাম, আপনার প্রত্যাশাই সঠিক হোক, সেটাই আমরা চাই। তো 1-2 বছর ওয়েট করেন না ভাই, 1-2 দিনের আউটপুট দেখেই আপনি সিদ্ধান্তে চলে আসবেন। 1-2 বছর ওয়েট করেন, দেখেন কি হয়। জনাব তৌফিক, একই সাথে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ এটি তো এখন সরকারি ব্যাংক, কিন্তু পরিচালিত হবে বেসরকারি পদ্ধতিতে এবং এদের বেতন ভাতাও বেসরকারি পদ্ধতিতে হবে। সেক্ষেত্রে আসলে প্রশ্ন হচ্ছে যে সরকারি অনেক ব্যাংকও কিন্তু খারাপ অবস্থায় রয়েছে, বিশেষ করে খেলাফি ঋণের যে যদি আমরা কথা বলি সেটি সরকারি ব্যাংকেও আছে, বেসরকারি ব্যাংকেও আছে। সব মিলে আসলে ব্যাংকিং সেক্টরের যে খেলাফি ঋণের যে বোঝা, এই বোঝা থেকে উত্তরণের উপায় কি আছে বা কিভাবে দেখছেন আপনারা? এগুলো সম্বন্ধে তো একবার দিবার না, বহুবার আমরা কথাবার্তা বলেছি, তাই না? আসলে আপনার প্রথম প্রশ্নটা যে এই ব্যাংকগুলো যে নতুন যে সমস্ত আপনার ইনএফেক্টিভ ব্যাংকগুলোকে যে মানে অচল করে দেয়া হবে, তো মানে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এগুলা বেসরকারি ব্যবস্থাপনা চলবে। আমরা ওই যে 5টা ব্যাংক মার্চ করা হয়েছে, সেখানে বলা হয়েছিল এগুলো বেসরকারি ব্যবস্থাপনা চলবে। পরে যখন আমরা বোর্ড অফ ডিরেক্টরস এর লিস্ট দেখলাম যে সব সরকারি লোকজন, এবং তাও কি আবার সব সরকারি আমলা হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো আপনি দেশে কি ব্যাংকারের অভাব আছে? তা আপনি ভালো ব্যাংকার পাবেন, ভালো ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন লোকজন পাবেন, তাদেরকে দিয়ে ব্যাংকগুলো চালান, তাই না? ওইদিনে কাল পেলাম যে দেখেন ভালো মতো চালাতে বলে সোনালী ব্যাংকের মতো ব্যাংক, তাই না? সোনালী ব্যাংক কিন্তু এখন তার কোনো ক্যাপিটাল শর্টফল নাই, জানেন তো। সুতরাং সরকারি ব্যবস্থাপনায় গেলে ভালো খারাপ হয়ে যাবে তা না। সোনালী ব্যাংকের মতো এইরকম একটা সাদা হস্তি দেখেন, তার কোনো ক্যাপিটাল শর্টফল নাই এখন। আমার কাছে তো এটা আশ্চর্যই লাগে, তাই না? তবে এখন ক্যাপিটাল সবচেয়ে বেশি আমাদের এখন জনতা ব্যাংকের এনপিএল বা ক্যাপিটাল শর্টফল, তো এইগুলো দেখেই তো আসলে আমরা একটা ব্যাংকের অবস্থান আমরা নির্ণয় করতে পারি। তো যাই হোক, এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে এনপিএল যে এত বাড়ছে, এগুলো আমাদের সমস্যার সমাধানটা কি? এগুলোর সমাধান তো আমরা সবসময় বলেই আসছি, তাই না? বাট আমরা এই মুহূর্তে চাইবো না যে বাংলাদেশ ব্যাংকে আমরা ওভারবার্ডেন করে ফেলি। এই যে বাংলায়, এবং আপনি দেখেন এই রেজিম চেঞ্জের পরে কিন্তু যত রিফর্ম মেজার্স নেওয়া, তার মধ্যে কিন্তু বেশিরভাগ নেওয়া হয়েছে আপনার এই ফাইন্যান্সিয়াল সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে, তাই না? তো এই আমাদের এনপিএল সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার টোটাল এনপিএল কে আপনার 2 ভাগে ভাগ করে ফেলেন, একটা ইচ্ছাকৃত এনপিএল, একটা অনিচ্ছাকৃত এনপিএল। ইচ্ছাকৃত এনপিএলটাকে কিন্তু আপনি এইভাবে হ্যান্ডেল করলে হবে না। অনিচ্ছাকৃত এনপিএলটাকে আপনি ডিফারেন্ট টাইপ অফ ব্যাংকিং মেজার্স নিয়ে আপনি কারেকশন করতে পারবেন, তাই না? তারপরেও আপনাকে অনেকগুলো এফোর্ট দিতে হবে। যেমন অনিচ্ছাকৃত ঋণের ক্ষেত্রে, আপনার খেলাপি ঋণের ক্ষেত্রে আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে যে প্রত্যেকটা ব্যাংকে আপনার একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট করতে হবে। তারা প্রত্যেকটা ডিফল্টারের সাথে আলাপ আলোচনা বসে তার কারণটা তারা নির্ধারণ করার চেষ্টা করবে যে কি কারণে সে ফেল করলো। সে কি ব্যাংকের কারণে ফেল করলো, নাকি তার মার্কেট ফেল হয়েছে, নাকি সে র মেটেরিয়াল পায়নি, নাকি তার লেবার প্রবলেম ছিল, কি কারণে ছিল? তো সেগুলো আইডেন্টিফাই করে এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হবে, এবং কেস টু কেস মেজার্স গুলো ডিফার করবে, ভেরি করবে, তাই না? কিন্তু ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ব্যাংকিং মেজার্স নিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ সে তো ইচ্ছা করে ঋণ খেলাপি হয়েছে। সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে আপনার। সেক্ষেত্রে দরকার হলে খুব কড়া অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স আপনাকে নিতে হবে, তবেই আপনি এগুলো দিয়ে আগাতে পারবেন। আর তাছাড়া আমাদের দেশে এগুলো সমস্যার সমাধান করবেন দূরের কথা, আমরা বরঞ্চ তাদেরকে নতুন নতুন ইনসেন্টিভ দিচ্ছি। পৃথিবীর সব দেশেই আপনার দেখবেন রিশিডিউল লোন, যে লোনই নাকি একটা লোন রিশিডিউল করে তার কিন্তু লোনের স্ট্যাটাস চেঞ্জ হয় না।
কিন্তু বাংলাদেশে দেখেন না, আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশ ব্যাংক একটা নতুন সার্কুলার দিচ্ছে যে 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 বড় বড় মানে আপনার খেলাপিরা তারা 10 বছরের জন্য তাদের লোনগুলো রিশিডিউল করতে পারবে। এখন একটা লোন রিশিডিউল করার অর্থ কি? লোন হ্যাজ বিকাম এ গুড লোন। এখন এটা যখন গুড লোন হয় তখন ওই ব্যাংক থেকে বা আরো অন্যান্য ব্যাংক থেকে আপনি আরো টাকা নিতে পারেন। তো সুতরাং এইগুলো না করে বরঞ্চ তাদেরকে একটা খুব কঠোর বার্তা দেওয়া উচিত জি যে আমরা তোমাদেরকে এবার ছাড়বো না, তাই না? জি, জি। তো সুতরাং তখনই দেখবেন এগুলো আস্তে আস্তে কমবে। জি, জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আলোচনা পর্বে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও আবাসন খাতে বাড়তি চাহিদা বিবেচনায় আবাসন ঋণের সর্বোচ্চ সীমা নতুন করে 4 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একটি পরিপত্রে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহককে ব্যাংক সর্বোচ্চ কত পরিমাণ আবাসন ঋণ দিতে পারবে তা নির্ভর করবে সেই ব্যাংকের খেলাফি ঋণের উপর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগের যেসব সার্কুলার ছিল সেগুলো বাতিল করে এই নির্দেশনা জারি করা হয়েছে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবচেয়ে অবস্থা কি রয়েছে সেটি দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রধান তিনটি সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 12 পয়েন্ট বেড়েছে, অবস্থান হচ্ছে 5004 পয়েন্ট। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়ে ভিত্তিক সূচক যেটি, সেটি 2 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1012 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1918 পয়েন্টে। 289 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 160টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 136টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 94টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। মুদ্রার বিনিময় মূল্য আজকে যদি আমরা দেখি, মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 138 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটির দাম আজকের বাজারে রয়েছে 2,27,856 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,17,533 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,86,449 টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 1,55,422 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি, সেটির দাম আজকের বাজারে প্রতি ভরি 5,926 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,657 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,840 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 3,640 টাকা। দর্শক, এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। খরস্রোতা তিস্তা নদীতে এখন পানি নেই। শুকনো মৌসুমে জেগে উঠেছে বিস্তীর্ণ চর ও ডুবোচর। বর্ষার ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকরা এসব চরে রবি ফসল আবাদ করে খুঁজে পাচ্ছেন আশার আলো। তবে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি কৃষকদের। এদিকে কৃষকদের সব ধরনের সহায়তা করার আশ্বাস কৃষি বিভাগের। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় 850 মিটার দীর্ঘ তিস্তা সেতুর নিচ দিয়ে 60 মিটার অংশে প্রবাহিত হচ্ছে নদীর পানি। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ। কৃষকরা কেউ বালু সরিয়ে পলিমাটি ও জৈব সার মিশিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ আবার সেচ দিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষেত পরিচর্যায়।
বর্ষার সঙ্গে তিস্তায় আসা পলিতে উর্বর হয়ে ওঠা চরের জমিতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের যেন দম ফেলার ফুসরত নেই। আলু, মিষ্টি কুমড়া, লাউ, সরিষা সহ নানা ধরনের শাকসবজি চাষ করে জীবন জীবিকা চালাচ্ছেন হাজারো কৃষক। আলু লাগাই, তারপরে আলু তোলার পরে আবার ভুট্টা লাগাই বাবা, লাগার পরে এই আবারটা শেষ, আবারও বৈশাখ যখন আসে তখন পানিতে বাবা সব ভরে যায়। চৈত বৈশাখ মাস আসলে পানি আসে, আর আশ্বিন কাতি মাস আসলে একটু চট জাগে। বাপদাদার জমি জমা আছে যেখানে করে একটু মানে ভালো ফসলের উপযোগী হয়। তবে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় ফসল পরিবহনে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ তাদের। আবার মৌসুমের শেষ দিকে নদীতে পানি কমে গেলে দেখা দেয় সেচ সংকট। আলুর আবাদ আবার কম হয়েছে, একটু আলু লস, আলু আবাদ কম হয়েছে। তারপরও খুব মূল্যবান আলু ঝাবলু আমরা করছি, ঝাবলু। বৈশাখে পানি শুরু হয়ে আসে, বৈশাখ জেঠ আষাঢ় মাস পর্যন্ত পানির তলে আসে না এই পর্যন্ত। কৃষি বিভাগ বলছে কৃষকদের কারিগরি প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন প্রণোদনা দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। চরের কৃষকদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি সরকারের যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা তাদেরকে নিয়ে আসছি। তারা প্রণোদনার আওতায় সরিষা, গম, বোরো ধান এসব বীজ এবং সার সহায়তা পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর 25টি চরে প্রায় 2910 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।